তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। কি আর হবে, হয় দীপান্তর নয় ফাঁসি। মরতে আমি ভয় পাই না পুষ্প। এভাবে বলো না, তোমার কিচ্ছু হবে না। ঈশ্বরের দয়ায় ফাঁসির দড়ি যখন তোমাকে ছুঁতে পারেনি, তখন ইংরেজরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমারও তাই মনে হয় জানো, মনে হয় কোনো ইংরেজের বুলেটে আমার নাম লেখা হয়। তোমার কি কালকেই যেতে হবে? অদ্যই শেষ রজনী। আর কতদিন থেকে যেতে পারতে না? আমার যে ডাক এসে গেছে পুষ্প, দেশমাতৃকার শৃঙ্খল মোচন না হওয়া পর্যন্ত আমি যে স্থির হতে পারছি না। আমাকে পিছু ডাক দিয়ে লোভ বাড়িও না। আবার কবে আসবে? জানি না, আবার যে তোমার সাথে দেখা হবে সেটাই তো কখনো ভাবিনি। যেদিন সেলুলার জেলে আমার ফাঁসির হুকুম এলো, সেদিন সবার আগে তোমার মুখটাই মনে পড়েছিল। হয়তো বিধাতার আশীর্বাদ, তাই আবার তোমার দেখা পেলাম। আবার তুমি চলে যাবে, আবার প্রতি মুহূর্তের উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় আমার দিন কাটবে। আমার কথা না ভেবে দেশের কথা ভাবো। জীর্ণ বস্ত্রের মতো একদিন তো এই দেহ ছেড়ে যেতেই হবে। তার আগে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য কিছু করতে পারাই হবে আমার ঋণ শোধ। নইলে যে সন্তান হিসেবে পরকালে গিয়েও আমার লজ্জার সীমা থাকবে না। মরতে যদি হয় বীরের মতো শহীদ হব। কেচুর মতো এইভাবে বেঁচে থাকার চেয়ে সে মৃত্যু অনেক শ্রেয় পুষ্প। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। আব্বা, কি হচ্ছে মা? কষ্ট হচ্ছে? তুই রাজ্যে গেলি কেন? হ্যাঁ, আব্বা
আর সেই একটা মাটির পুতুলের নাক ভেঙে গেছিল, তুমি আবার কাদা মাটি দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। আব্বা, মানুষ পুতুলের অঙ্গে খুঁত, সেটাকে আর বানানো যায় না? বলো না আব্বা, আমার ছেলে তো শুধু এক রক্তি ঠোঁটের মাংসই নেই, সেটাকে আর কখনো জোড়া লাগানো যাবে না? আমি দেখছি মা, সেই জন্য তো রাত জেগে পড়ছি। কি বলে তোমার খেতা? শাস্ত্রে কি লেখা আছে আব্বা? জোড়া লাগানো যাবে? মারে, আমি আমার সমস্ত জ্ঞান বুদ্ধিতে চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। না, তা বললে তো হবে না আব্বা। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যেভাবে পারো তোমার আমার ছেলেকে ঠিক করে দিতেই হবে। এত কিছু লেগে চলে রে মা। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি কি চুপ করে বসে থাকতাম? শোন, আমাদের আয়ুর্বেদ শাস্ত্র যত বড়ই হোক, তার তো একটা সীমা আছে। আমি তো কথা দিচ্ছি মা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, কোনো ত্রুটি রাখবো না। তুমি সোমনাথ চাচার সাথে কথা বলনি? হ্যাঁ, সেও সাহস পাচ্ছে না। এক টুকটি মাংসের টুকরো যদি কোনো ভুলচুক হয়ে যায়, তোমার জামাই, তোমার জামাইয়ের কাছে কি জবাব দেব আমি? ও আমাকে কথা দিয়ে গেছিল, ছেলে হওয়ার খবর পেলেই ওকে দেখতে আসবে। কি মুখ দেখাবো আমি ওকে আব্বা? আর আমি এবার কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? আমি তো বলেছি রে মা, এখনই এত ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আমি পুঁথি শাস্ত্র সব ঘাটছি, প্রয়োজন হলে আরো বড় কবিরাজ, আরো বড় বুদ্ধির কাছে যাব, নিশ্চয়ই এর একটু উপায় বের হবে। আর যদি না হয়? তাকে বোঝাতে হবে জন্ম হতে তো কারো হাত নেই। আর এই গ্রহণ ট্রহণ আমি বিশ্বাস করি না। কিছু জিনিস মেনে নিতে হয় মা, একটু ধৈর্য ধর, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো আব্বা আমার ছেলে ঠিক হয়ে যাবে? ও আস্ত ঠোঁটটা নিয়ে হাসবে না আব্বা? কিন্তু আমার মন তো কু গাইছে। আমার সর্বনাশের দিন চলে আসছে আব্বা। আমার সব শেষ হয়ে গেল আব্বা, আমার সব শেষ হয়ে গেল। মারে, এই শরীরে এত কান্নাকাটি করিস না মা, একটু ধৈর্য ধর। আমি তোকে কথা দিচ্ছি, তোর ছেলের কাটা ঠোঁট জোড়া লাগানোর জন্য যা যা করতে হয়। আমার নসিব কখনো বদলাবে না, কখনো বদলাবে না, কখনো না। সিপাইজি, ও সিপাইজি, আরে ওঠো না, ওঠো, আমি নৌকু, ওঠো, আমি নৌকু। আমলজা, আমি ডাকু না, ডাকু না, নৌকু, নৌকু। তুই এখানে কেন? এই ডিউটির মধ্যে এরকম হাঁ করে ঘুমোচ্ছিলে যে? কি করবো ভাই, সারাদিন তো আমি হা করে ঘুমাই, নাহলে হা বন্ধ করে ঘুমাই। তোমার কি বাবু? হ্যাঁ, আমার আর কি। সেদিন ওই স্বদেশীরা বন্দুক আর বোমা নিয়ে অফিসে ঢুকবে, সেদিন বুঝবে কার কি। চুপ করো, চুপ করো। তুমি তোরা তো এখানে কেন? সেটা যাও, বড়বাবুকে গিয়ে ডেকে নিয়ে আসো। যাও, ফাজলাম হচ্ছে। বড়বাবু এখন ঘুমোচ্ছে, ডাকলে অনেক রাগ করবে। আমি জানি
তুমি বড়বাবুকে ডেকে নিয়ে আসো, বলো নকু এসেছে। আরে বাবু, আমি পারবো না। রাতের বেলা ডাকলে বড়বাবু অনেক খেপে যায়। তোমার জন্য কি আমি চাকরিটা খাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ততক্ষণে যদি পাখি উড়ে যায় তোমার চাকরিটা থাকবে তো। যাও, বড়বাবুকে ডেকে নিয়ে আসো, বলো নকু এসেছে, তোমার কোনো ভয় নেই। তুমি কে? তুমি কে? তুমি কি রানী ভিক্টোরিয়ার ছোট মেয়ের জামাই নাকি, না পঞ্চম জজ? হ্যাঁ, তোমার জন্য আমি যাচ্ছি ভাবছো? জীবনেও না। শোনো, নেহায় অনেক রাতে এসছো, তাই মায়া করে যাচ্ছি আর কি। তবে আসবে বলে কিন্তু মনে হয় না। আসবে আসবে, তুমি দারোগা বাবুর দরজায় কড়া নেড়ে বলবে নকু এসেছে, এবং নকু নিজের চোখে দেখেই ছুটে এসেছে। ও আচ্ছা, এই তুমি কি দেখেছো? দেখলাম তো অনেক কিছুই। দেখলাম পাখি পাকা পেঁপে খাচ্ছে। হাসলাম হচ্ছে? পাখি পাকা পেঁপে খায় তো তোমার কি? তো ও, তুমি ওই যে কোডের কথা বলছো না? কোডে দারুণ, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না উঠবে। আমি কি জানো, বাবু না ঘুমোর আগে একটু তুমি ঘুমোবে না? ঘুম আসছে না, ছেলেটার কথা বড্ড মনে পড়ছে। জেলে ঠান্ডা মেঝেতে শুয়ে আছে, একটুতেই ঠান্ডার ধাত, আবার বুকে কফ বসে। কে দেখবে? মাথার উপর যিনি আছেন তিনিই দেখবেন। তোমার ছেলে তো আর সেই ছোটটি নেই পারুল। ও এখন দেশমাতৃকার বীর সেনানী। সামান্য সর্দি কাশিতে কাবু হওয়ার ছেলে সে নয়। হ্যাঁ গো, তোমাদের অখিলেশ বাবু যেমন জেল থেকে পালিয়েছেন, আমাদের ছেলেটাও। এসব ভাবার জন্য ওর দল আছে। আর জেল থেকে পালালে কেউ ভালো থাকবে? তুমি কি মনে করো জেল থেকে পালিয়ে ও তোমার বাড়িতে এসে তোমার কাছে থাকবে? সত্যি যদিও পালায়, তাহলে আবার নতুন করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়বে। তুমি যে বলেছিলে পুলিশ ওকে ছেড়ে দেবে, কই এখনো তো ওকে ছাড়লো না। ধৈর্য ধরো পারো, একজনকে ছাড়তেই হবে। তবে এও বলি, ওর জন্য আর মায়া বাড়বে না। যতদিন না ইংরেজরা এদেশ ছেড়ে যাবে, ততদিন তোমার ছেলের মতো হাজার যুবকরা ওদের বিরুদ্ধে লড়াই করবে, ওদেরকে আঘাতের পর আঘাত করে যাবে। সবই বুঝি, তবু যে মন মানে না। মায়ের মন তো তাই কাঁদে। তোমার ছেলে যে আরো বড় মায়ের কাজে নিজেকে সঁপে দিয়েছে পারো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাধিপি ধরিয়েছে। যুগ যুগ ধরে বীরের মায়েরা মৃত্যু নিশ্চিত যেন তার ছেলের কপালে তিলক এঁকে হাসি মুখে বিদায় দিয়েছে। আর আর তুমি, তোমার ছেলে দেশের জন্য জেলে গেছে বলে তুমি কাঁদছো। কেঁদো না পারো, কেঁদো না। আমি নিশ্চিত একদিন তোমার ছেলে ফিরে আসবে মুক্ত স্বাধীন দেশে। চলো ঘরে চলো। সালাম দারোগা বাবু। ওয়ালাইকুম সালাম। খবর আছে, পাখি ডালে বসে পাকা পেঁপে খাচ্ছে, সচক্ষে দেখে এলাম। বাইরে যাও, কাছাকাছি থেকো। এবার খুলে বল। আগে সন্ধ্যা থেকে পুষ্পর বাড়ির সামনে ঘাপটি মেরেছিলাম, কিন্তু পাখি কিছুতেই দানা খেতে বেরোয় না। শেষে মাঝরাত্রিরে দাওয়া এসে দাঁড়ালো। তারপর তার একটু পরে
পুষ্প এসে দাঁড়ালো একদম গা ঘেঁষাঘেঁষি করে। তারপর বল, তারপর আর কি, অনেকক্ষণ ধরে কথাবার্তা চললো। কি বলছিল শুনেছিস? আগে তা কি আর শোনা সম্ভব? খুব চাপা গলায় কথা, বেশি কাছ থেকে শুনতে গেলে ধরা পড়ার ভয় ছিল না। ওই লোকটা যে অখিলেশ, সেটা তুই কি করে বুঝলি? তুই কি অন্ধকারে চোখে দেখিস? হুজুর বোধহয় ভুলে গেছেন, আমার প্রত্যেক ব্যবসাটা ওই রাতের বেলাতেই হয়, আর রাতের বেলাতেই আমি সবচেয়ে ভালো দেখি, সেই লুঙ্গি না পড়া বয়স থেকে। শরীরের গঠন গাঠন যা দেখলাম, তাতে অখিলেশ না হয়ে যায় না। আর তা না হলে পুষ্প এরকম গা ঘেঁষাঘেঁষি করে বেহায়া হয়ে দাঁড়াতো না। আমার আন্দাজই তাহলে ঠিক। সেদিন পুষ্পবতীর বাড়িতে গিয়ে আমি ঠিকই বুঝেছিলাম। হুজুর, আর দেরি করবেন না, এখনই শান্তি সেপাই নিয়ে যান, যে ওই ঘরের ভিতরে ঢুকে ক্যাক করে ঘাটটা ধরে টেনে তুলুন। আহম্মকের বাচ্চা, তুই জানিস অখিলেশ কত ডেঞ্জারাস? ওকে এইভাবে ধরতে গেলে গুলি করে খুলি ফুটো করে দেবে। আমাকে শেখাস, হ্যাঁ, কি করে ধরতে হবে? জালে ধরবেন না বড়শিতে ধরবেন, সেটা আপনাদের ব্যাপার। যা খুশি করুন, আমি শুধু খবরটা দিয়ে গেলাম। খবরটা আমি আগেই জানতাম। তুই এখন যা। অমনি শুরু করে দিলেন, সেই বুঝলেন পুরস্কারটা আমি পাবো অমনি। কিন্তু দারোগা বাবু, ওই সরকারি পুরস্কারটা আমার চাই। পাবি পাবি, আগে ধরি, ততদিন তুই কটা দিন হাজতে কাটিয়ে। একটা শীতল জল, লোকের বাড়িতে শীত কাটতে গিয়ে তুই হাতে নাতে ধরা পড়েছিস। বাবু, এ আপনার কেমন বিচার? আমি কোথাও শীত কাটিনি। আমি আমি পুষ্পর বাড়ি পাহারা দিচ্ছিলাম। এটা আপনি ঠিক করলেন না বাবু। কেন 10,000 টাকা পুরস্কার নিবি না? হ্যাঁ, তোর নামটা চাউল করে দেই, নেত্র সেনের অবস্থা হবে তোর। হ্যাঁ, কবিরা ছেড়ে দেবে মনে করেছিস? হ্যাঁ হ্যাঁ, তারা মুন্ডু ভাতের থালায় গড়গড়ি খাবে। আমাদের আপনাদের ব্যবসায় ভালো ছিল, আমাকে ছেড়ে দিলে আমি আপনার পায়ে ধরি। আমি তো আপনার কথা মতো কাজ করছিলাম। তাই যদি ভাবে, তাহলে পুষ্পবতীর বাড়ি থেকে নজর ছেড়ে তুই হারিয়ে কার কোথায়? হ্যাঁ, আর কোথায়? আসার পথে তুই মেঘে মল্লিককে আবার বলে আসিস নি তো? হ্যাঁ, যদি একটু এদিক ওদিক হয়, আমি কিন্তু তোকে নিজে বিপ্লবীদের তেড়ায় ছেড়ে আসবো। আমি কোথাও চাই, আমি একসাথে ওই পুষ্পের বাড়ি থেকে এখানে এসেছি। আমি খুব ভালো করেছিস, কতদিন তো অনেক সকল গেল, এখন তুই জেলে গিয়ে একটু বিশ্রাম কর। হ্যাঁ, এই কে আছিস? এই, একে হাজতে পড়ে দাও, আর কাল সকালে সদরে চালান করে দেবে। ভালো করে দে তারকা বাবু, আমি কিন্তু নেমো খারাপি করিনি। আমি কিন্তু নেমো খারাপি করিনি। আজ রাতে ফোর্স ছাড়া বেড়ে যাওয়া উচিত হবে না। ওর মুখোমুখি পেরোটা সম্ভব না। লকুটার বিরুদ্ধে একটা চুরির কেস দিয়ে ওকে কাল সকালেই সদরে জানান করতে হবে। অ্যাকশন হবে কাল রাত থেকে।
অখিলেশকে একদম উড়িয়ে দেব আমি। তারপর মেডেল, প্রমোশন, 10,000 টাকা পুরস্কার, সব আমার সব আমার। এতদিন পর আধা ফেলা মুখ তুলে চাইলেন, হে আল্লাহ। আপা, তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? সত্যি নাকি মিথ্যে চলে যাচ্ছি? আচ্ছা, তোমরা আমাকে কি ভাবো বলো তো? রাগ করো না আপা, আসলে তোমরা না থাকলে আমাদের যে খুব খারাপ লাগবে। খারাপ না কচু, আমি তো তোমাদের অনেক জ্বালিয়েছি, এবার থাকো তোমার শান্তিতে। আপা, অমন কথা বলো না। কেন বলবো না? শ্বশুর তো মুখের উপর বলেই দিল চলে যেতে, আর কোন মুখ করে থাকি? আমাদের কি কোনো মান সম্মান নেই? তোমাকে বলে রাখছি, এই সংসারে যতদিন এই পাগলি চাচি শাশুড়িটা থাকবে ততদিন তুমিও জ্বলে পড়ে মরবে। না না আপা, এ কি বলছো? ঠিক না ভুল বলছি তার দুদিন বাদেই টের পাবে। গোদের উপর বিস্ফোরা ওই বিয়েরা ননদ অন্তরাকে জামাই নেবে বলে আমার তো মনে হয় না। আপা, অপ্রিয় সত্যি শুনতে তিতাই হয়। আমার ঠোঁট কাটা ছেলের মাকে কে ঘরে তুলবে? ওদের কথা থাক। আচ্ছা আপা, তুমি কি আর আমার মানুষটাকে শহরে নিয়ে যাবে না? আমি শহরে নিয়ে যাবার কে? শহর কি আমার একার কেনার? ও যখন খুশি তখন যাবে। অচেনা শহর, কোথায় যাবে, কি করবে? ওখানে থাকলে যদি একটা চাকরি বাকরি পেত। এতদিন তো ছিল, কয়টা কাজ জড়াতে পেরেছে? তোমার ভাসুর কি সারা জীবন ঘাড়ে করে বয়ে বেড়াবে নাকি? জামাইকে চাকরি দিয়েছে, এখন ভাইকেও দিতে হবে। ভাইজানের তো অনেক জানাশোনা, অনেক ক্ষমতা। যদি ভাইয়ের জন্য করেন, ক্ষতি কি? ক্ষতি আছে। তোমার স্বামী ওখানে গিয়ে এমন সব কাণ্ড কারখানা করেছে, আর একটু হলে তো তোমার ভাসুরের চাকরি নিয়ে টানটানে পড়ে যেত। ওবার তো তুমি ছিলে না, এবার তুমি আছো, ওকে একটু শাসন করে রেখো। ও কি করছে খোকা যে ওকে আমি শাসন করবো? ওই নবাব পুত্রকে পুষে আমার কি লাভ বলো তো? এই যে এতদিন ছিল, একটা ধান ছেড়ে তো চাল করেনি। বাড়ির জামাই তাও হাত পুড়িয়ে ভাত রেঁধেছে, আর তোমার ভাসুর মুখে রক্ত তুলে রোজগার করেছে, আর উনি লাট সাহেবের মতো পায়ের পর পা তুলে বসে বসে অন্ন ধ্বংস করছে। কি না লেখাপড়া করছে, দেখবো কোন বিদ্বান হয়ে সাহেব সুবেদারের চাকরি পায়। অকর্মণ্য পুরের বাচ্চা, সারাদিন নাকি কবিতার বই মুখে তুলে বসে থাকে। অপদার্থ একটা। থাক আপা, না নিয়ে যাবে না নিয়ে যাও, শুধু শুধু গালিগালাজ করো না। যতই হোক উনি আমার স্বামী, আমার গায়ে লাগে। উচিত কথা শুনে যদি গায়ে তো ফসকা পড়ে তাহলে বলতে এসেছিল কেন? ভুল হয়েছে আপা, ওটাই তো ভুল হয়েছে। উনি আমাকে বলতে বারণই করেছিলেন। আমি এই বাড়িতে নতুন এসেছি তো, তাই তোমাদের ঠিক চিনতে পারি। ও মা, তুমি দেখে আমাদের গায়ে পড়ে অপমান করছো। ভাবছেন আমি আমার ছেলের জন্য কিছু আনিনি? ভাববেন না, আমি আমার ছেলের মুখ খালি হাতে দেখব না। এই দেখুন কত কিছু নিয়ে এসেছি। কেউ কোনো কথা বলছে না কেন? কি হয়েছে বলো? ভালো খারাপ যা হয়েছে বলো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি।
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।